এই মুভিটা লন্ডনে একটা বাড়ির কনস্ট্রাকশন সাইট দেখিয়ে শুরু করা হয়। কাজ করতে থাকা দুইজন কর্মী একটা অনেক পুরাতন কবর খুঁজে পায়। কবরটা ভেঙে যখন তারা ভিতরে প্রবেশ করে তখন দেখে অনেক মানুষের মাথার খুলি আছে। আর এটা দেখে তারা মনে করে যে এখানে অনেক দামি দামি গুপ্তধন থাকতে পারে। এই কথা চিন্তা করতে করতে যখন তারা ভিতরের দিকে যায় তখন দেখে মরা মানুষের হাড় গোড় আর বিভিন্ন ধরনের ডেড বডি পড়ে আসছে। আর এই লাশের ভিতর থেকে দুইটা লাশ জীবিত হয়ে ওই দুই কর্মীকে কামড়ে খেয়ে ফেলে। তখনই মুভিটির টাইটেলটি ভেসে ওঠে, ককনি ভার্সেস জম্বি। এখানে কাট করে মুভির দুই হিরো স্টেরি আর অ্যান্ডিকে দেখানো হয়। সম্পর্কে তারা দুজন ভাই হয়। মাঝে মাঝে তার দাদা রিটায়ারমেন্ট হাউসে গিয়ে তার দাদাকে ছোট ছোট কাজে সাহায্য করে। তখনই কোনো এক সময় স্ট্যানলি এবং হেনরির দাদার রিটায়ারমেন্ট হাউসের সামনে কোনো একটা কোম্পানি বোর্ড রেখে চলে যায়। এটা ছিল কনস্ট্রাকশন কোম্পানি। এটা দেখে তো দাদা পাগলের মতো চিল্লাচিল্লি শুরু করে। তখনই তার দুই নাতি চলে আসে, বলছে দাদা আপনি এই বয়সে কেন চিল্লাচিল্লি করছেন। এই কথা শুনে স্ট্যানলি এবং হেনরির উপর দাদা অনেক ডাকাডাকি করে। এরপরে বলে যে কে বলছে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি এখনো জোয়ান আছি, এখনো তোমাদের চেয়ে বেশি কাজ করতে পারি, আর তোমরা এতে করে কি নিয়ে আসছো। স্ট্যানলি এবং হেনরি বলে দাদা আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। বাইরে গিয়ে দাদা ওই কনস্ট্রাকশন কোম্পানির বোর্ডের উপর লাথি মারিয়ে ভিতরে ঢোকে। তখন ওই কোম্পানির ইঞ্জিনিয়ার এসে বলে আমরা আপনার পারমিশন নিয়ে এই বিল্ডিং ভাঙতে আসছি, এটা হলো কোর্টের অর্ডার। তখন দাদা বলে তোমরা এটা করতে পারবে না, এটা অনেক বিরুদ্ধ এবং রিটায়ারমেন্টদের থাকার জায়গা, এটা তোমরা ভাঙতে পারবে না, এটা অন্যায়। ওই কনস্ট্রাকশন কোম্পানি ইঞ্জিনিয়ার বলে দাদা এখানে আমাদের কিছু করার নেই, আমাদেরকে সরকার পারমিশন দিয়ে দিয়েছে, আমি শুধু একটা অ্যাডভাইস দিতে পারি, আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলে এই বিল্ডিংটা কিনে নিন। আর এটা শুনে দাদা তো অনেক চিন্তা পড়ে যায়। রাগে মাথায় ওই ইঞ্জিনিয়ারকে বলে তুমি আমার বাসা ছেড়ে চলে যাও। আর এতক্ষণে সকলের খাওয়া প্রায় শেষ। তার দুই নাতি গাড়ির ভিতরে বসে আছে। কিন্তু রাস্তায় ওই ইঞ্জিনিয়ারকে দেখে তারা দুজন চিন্তা করে কিভাবে এই ইঞ্জিনিয়ারকে মানানো যায়। আর এটা চিন্তা করতে করতে তাদের গাড়ি নিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। এরপর আমাদের মুভির পরবর্তী সিনে দেখানো হয় প্রথমে যে কনস্ট্রাকশন সাইটটি দেখানো হয়েছিল ওইটা পুরো শ্মশানের মতো হয়ে গেছে। পুলিশ ওই এরিয়াটা সিজ করে দিয়েছে। তখনই দেখানো হয় ডেরিয়া এন্ডি তাদের গাড়িটা নিয়ে তাড়াহুড়োর সাথে কোনো এক জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছে। তারা দুজন যাওয়ার সময় তাদের বেস্ট ফ্রেন্ড ডেভিকে রাস্তা থেকে পিক আপ করে নিয়ে যায়। সে নাকি কোনো একটা প্ল্যান করছে। এর সাথে সাথে মুভির নায়িকা ক্যাটিকেও তাদের সাথে নিয়ে নেয়। ক্যাটি আসলে সম্পর্কে তাদের কাজিন হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় আরো একটা লোককে নিয়ে নেয়। এই লোকটাকে সবাই মেন্টাল মিকি নামেই চিনে। ইরাকের যুদ্ধে অনেক খারাপভাবে আহত হওয়ার কারণে তার মাথার ভিতরে একটা মেটালের শিল ঢুকিয়ে দেওয়া হয়। মিকি একটা কন্টেনারের ভিতর থেকে অনেকগুলো গান এবং কিছু সংখ্যক গ্রেনেড বের করে তাদের সাথে নিয়ে নেয়। এগুলোর ভিতর থেকে কিছু বন্দুক তাদের সাথীদেরকেও দিয়ে দেয়। আর তার কাছে একটা শটগান। এরা সকলে ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিয়ে একটা ব্যাংকের দিকে রওনা হয়। ওখানে পৌঁছে ডেভি বলে সকলে ড্রেস চেঞ্জ করে নাও, কনস্ট্রাকশন কোম্পানির ড্রেস পরে আমরা ব্যাংকের ভিতরে লোন নেওয়ার জন্য এন্ট্রি নেব। ভিতরে প্রবেশ করার পর গান দেখিয়ে তো সকলকে ভয় দেখাবা, কিন্তু কোনো পরিস্থিতিতেই কারোর উপরে যেন কোনো ধরনের ফায়ার না হয়, এতে আমাদের জীবনও সংশয় হতে পারে। এবার তাদের ড্রেস আপ পাল্টিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ব্যাংকের ভিতরে বেশি ভিড় বা লোক নেই, এই 2 কিংবা 3 জন লোক আছে। এই ব্যাংক ডাকাতরা ভোদাই মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে কার সাথে কথা বলা যায়। হঠাৎ এমন সময় ব্যাংকের ম্যানেজার এসে বলে আপনাদেরকে তো কোম্পানি থেকে পাঠানো হয়েছে না, আপনার আমার সাথে বলে ম্যানেজার তাদেরকে ভিতরে নিয়ে যায়। এরপরে ম্যানেজার বলে ওই ফর্মটা কোথায় যেটা তোমাদের কোম্পানি থেকে দিয়েছে। এই কথা শুনে ডাকাত দল তো পুরো হতমত খেয়ে যায়। এইটা তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। আর এই ঘটনা দেখে ম্যানেজার তো স্পষ্টভাবে বুঝে যায় ডালমে কুছ কালা হে। সাথে সাথে তার ডয়ারটি খুলে একটা এমার্জেন্সি বাটন প্রেস করে। এর মধ্যে মিকি বলে ওঠে আমাদের কাছে তো কোনো ফর্ম টর্ম কিছুই নেই, বাট আমাদের কাছে এই শটগান। সঙ্গে সঙ্গে মিকি শটগানটা বের করে ম্যানেজারকে ভয় দেখায় আর বলে লকার রুমটা কোথায়, কোন দিকে আছে সেটা। এই ঘটনায় ম্যানেজার ভয় পেয়ে মিকি সহ সকল ডাকাতদেরকে নিয়ে লকার রুমের দিকে যায় এবং সেখানে গিয়ে বলে এখানে 2 মিলিয়ন পাউন্ড আছে। তারা চিন্তা করে যেটা পেয়েছি সেটাই অনেক। টাকা নিয়ে তারা যখন গাড়ির দিকে যায় বাইরে এসেই দেখে পুরো পুলিশ ফোর্স তাদের জন্য ওয়েট করতে আছে। এই ঘটনা দেখে সকলেই অবাক। তারা চিন্তা করে আমরা থাকা অবস্থায় কোন সময় ম্যানেজার এমার্জেন্সি বাটন প্রেস করেছে। টাকার ব্যাগটা মাটিতে রেখে তারা যখন পুলিশের কাছে সারেন্ডার করার জন্য প্রস্তুত হচ্ছে, এর মধ্যে মিকি তার শটগানটা নিয়ে এন্ট্রি হয়। আর সে কোনো কথা না শুনে এলোপাথারি এই পুলিশের উপর গুলি করা শুরু করে, যার কারণে পুলিশ পিছনে যেতে বাধ্য হয়। এই সুযোগ পেয়ে তারা পুনরায় ব্যাংকের ভিতরে আবার প্রবেশ করে। তারা ব্যাংকের ভিতরে বসে প্ল্যান করতে থাকে কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়, বাট আনফর্চুনেটলি তাদের মাথায় ভালো কোনো আইডিয়া আসে না। অপরদিকে ব্যাংকের ভিতরে আরো 2 জন লোক ছিল, একজন হলো লয়ার, আরেকজন হলো মুভির সেকেন্ড নায়িকা ইভা। এরা সকলে এদের 2 জনকে হোস্টেজ বানিয়ে বাইরে নিয়ে আসে যাতে করে পুলিশে এদের উপর গুলি না চালায়। কিন্তু বাইরে এসে দেখে এখানে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। এই জায়গায় যতগুলো পুলিশ ছিল সকলকে কামড়িয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রাখছে।
তো ইভা বলে ওঠে যে এখানে সকলে জম্বি হয়ে গেছে। তারা চারদিকে পরিবেশ দেখে পুরো হতবাক হয়ে গেছে যে কয়েক মুহূর্তের ভিতরে এখানে কি হয়ে গেল। এই জায়গায় সাধারণ মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি করছে, আবার এখানে কিছু এমন মানুষ আছে যে অপর কি কামড়ে কামড়ে খায়। তো চারদিকে এই পরিস্থিতি দেখে তারা বিশ্বাস করতে বাধ্য হলো যে সকল জম্বি হয়ে গেছে। এই কথা চিন্তা করে তারা তাদের ভ্যানে তাড়াতাড়ি উঠে যায়। আর এখানে একটা ইনফেক্টেড মহিলাকে দেখানো হয় যে তাদের কাছে সাহায্য চায়। তারা তাদের ভ্যানে ওই মহিলাকে তো ঠিকই উঠিয়ে নেয়, কিন্তু দেখতে দেখতে ওই মহিলা তাদের সামনে জম্বি হয়ে যায়। এতক্ষণে মিকি তার শটগানটা দিয়ে ওই মহিলাকে একটা ফায়ার করে গাড়ি থেকে ছিটকে বাইরে ফেলে দেয়। এত কিছুর মধ্যে তারা একটা জিনিস খেয়াল করে, যদি কোনো ইনফেক্টেড লোক একটা নর্মাল লোককে কামড়ায় তাহলে সে ইনফেক্টেড হয়ে যাবে। এই কথা বলতে বলতে তারা তাদের ফ্যাক্টরিতে চলে আসে। তো এখানে তাড়াতাড়ি ডেভিস গিয়ে মেইন গেটটা লক করে দিয়ে আসে। এর মধ্যেই তার কাছে একটা জম্বি চলে আসে। সে তো ভয়ে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায়, বাট সে লক্ষ্য করতে পারে এই জম্বিগুলো অনেক ধীর গতিতে চলে। সঙ্গে সঙ্গে মিকি চলে যায়, তার হাতে থাকা শটগানটা দিয়ে ওই জম্বিটা 2 পায়ে এবং 2 হাতে ফায়ার করে দেয়। আর সে চিৎকার করে বলে যে এখানে মজা হচ্ছে। এর মধ্যে ওই জম্বিটা তার হাতে কামড়ে দেয়। এই দৃশ্য দেখে কেটি চলে আসে নিককে সাহায্য করার জন্য। তার হাতে থাকা শটগানটা নিয়ে জম্বিটার উপরে ফায়ার করে দেয় কেটি, কিন্তু ফায়ার করার ফলে জম্বিটার দাঁতে পুরো সেট নিকের হাতে গেঁথে যায়। এই সকল ব্যাপার সামনে নিয়ে তারা কোনো মতে গ্যারেজের ভিতরে প্রবেশ করে একটা নিরাপদ স্থানে তারা সকলে মিলে থাকার জন্য। অন্যদিকে দেখানো হয় রিটায়ারমেন্ট হাউসের বৃদ্ধরা তাদের নিজেদের মতো করে স্ন্যাক্স আর মিউজিক এনজয় করতেছে। তারা তো জানে না যে শহরে জম্বি ছড়িয়ে পড়েছে, এমনকি তাদের পার্টির ভিতরে কিছু কিছু জম্বি এসে অ্যাটাক করে, এমনকি তাদের ভিতরে কয়েকজনকে কামড়িয়ে ইনফেক্টেড করে দেয় ওই জম্বিরা। তাদের মধ্যে যারা এখন পর্যন্ত সুস্থ ছিল তাদেরকে নিয়ে দাদা একটা কিচেনের ভিতরে ঢুকে যায়, চারদিকে দরজা জানলা সবকিছু লক করে দেয় এবং তাদেরকে বলে আমাদের মধ্যে থেকে 4 জনকে ওই জম্বি কামড়েছে, তোমাদের মধ্যে থেকে যদি কাউকে ইনফেক্টেড করে থাকে তাহলে আমাকে বলো। ওই সকল বৃদ্ধরা জানায় তাদের মধ্যে এখন পর্যন্ত কেউ ইনফেক্টেড হয়নি, যাদেরকে কামড়েছে তারা সকলে বাইরে, বাট একজন বৃদ্ধ আছে, সে এখন পর্যন্ত বাইরে ঘুমাচ্ছে, তোমরা গিয়ে দেখো পারলে ওকে বাঁচাও। তো দাদা তো এই কথা শুনে তাড়াতাড়ি চলে যায় বৃদ্ধকে বাঁচাতে। সে জানলা ফাঁক দিয়ে আস্তে আস্তে ডাকে যেন জম্বিরা না শুনে, বাট ওই বৃদ্ধ তো কানে শুনতে পায় না, ঠিকমতো দেখতে পায় না এবং চলতেও পায় না। তো সে বলে যে কি বলতে আসো? দাদা তো বলতে আছে, ইশারায় বলতেছে যে তোমার চারুকুলে জম্বি আছে, তুমি তাড়াতাড়ি এদিকে আসো, বাট সে শুনতে পায় না। সে আবারও বলে যে কি বলতে আসো, জোরে বলো। দাদা এবার জোরে চিল্লিয়ে বলে যে তোমার পিছনে জম্বি আছে, তুমি তাড়াতাড়ি ওঠো। লোকটা বলে যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, দাঁড়াও আমি আসছি তোমার কাছে। এই বলে বৃদ্ধ লোকটা উঠে হাঁটা শুরু করে। বৃদ্ধ লোকটা হাঁটছে, পিছন পিছন জম্বিও হাঁটছে। আর এদিকে তো দাদা চিল্লাচিল্লি করতেছে তোমার পিছনে জম্বি আছে, জম্বি। বৃদ্ধ লোকটা যখন দাদার কথা শুনতে পায় যে জম্বি আছে তার পিছনে, সে বলে হ্যাঁ জম্বি, এটা তো আমার দেখা উচিত। এই বলে যখন পিছন করে দেখে তারকে একটা জম্বি ধরতে আছে অলরেডি। এইটা তো দেখে সে ভয়ে তাড়াতাড়ি হাঁটা শুরু করছে। এদিকে দাদা তো ভিতরে বসে অনেক টেনশন করতেছে, সে চিন্তা করতেছে কিভাবে ওই বৃদ্ধ লোকটাকে বাঁচানো। এই সকল বিষয় নিয়ে চিন্তা করতে করতে দাদার মাথায় একটা আইডিয়া আসে। এই জায়গায় হুইল চেয়ারে থাকা একটা বৃদ্ধ লোক ছিল, তো তাকে উঠিয়ে দিয়ে বলে যে এই হুইল চেয়ার দিয়ে ওই লোকটাকে উদ্ধার করে আনবে, আর তোমাদের হাতের কাছে যা পাও তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুদের মোকাবেলা করার জন্য। মানে শত্রু বলতে বুঝেছে ওই জম্বিদেরকে। দাদার কথা সকলে মোটিভেট হয়ে ওই বৃদ্ধ লোকটাকে উদ্ধার করতে সকলে বেরিয়ে পড়ে। দরজার সামনে ছিল অনেকগুলো জম্বি, তো দাদা হুইল চেয়ার দিয়ে জম্বিদেরকে এদিক ওদিকে ফালিয়ে দেয়। এরপরে হুইল চেয়ারে ওই বৃদ্ধ লোকটাকে বসিয়ে পিছন দিকে টান দিয়ে বাসার ভিতরে নিয়ে আসে। অবশেষে দাদা এবং তার সঙ্গীরা এই বৃদ্ধ লোকটাকে উদ্ধার করতে কিন্তু সফল হয়েছে। অতঃপর তারা রিটায়ারমেন্ট হাউসের কিচেনের ভিতরে বসে তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে এই ঝামেলার থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া এই যে উটকো ঝামেলা আছে এইটা থেকে কিভাবে বাইরে যাওয়া যায়, চারদিকে শুধু জম্বি আর অন্যদিকে দাদার নাতি তো আরেকটা ক্যারেক্টার, সারা বিশ্বের সব জনগণ জম্বি হয়ে যাইতেছে আর সে এখনো পড়ে রয়েছে তার ওই ব্যাংক ডাকাতি নিয়ে। লয়ারকে বলে যে কিভাবে ব্যাংক ডাকাতি থেকে মুক্তি পাওয়া যায়। সাথে যে সেকেন্ড নায়িকা ছিল সে বলে যে আমার বাসায় বোন আছে একা, তার কাছে যাওয়া আমার খুব প্রয়োজন, আমাকে অন্তত পক্ষে ছেড়ে দাও, আমি কসম করে বলছি আমি কাউকে বলবো না কোনো কিছু। এখানে যে লয়ারটা ছিল সে বলে আমি একবার এখান থেকে ছাড়া পাই তোমাদেরকে আমি পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। বাট এই কথা শুনে তাদের মাথায় তো রক্ত উঠে যায়, বিশেষ করে এই সাইকোর। সে তো একাই 2 জনকে গুলি করার জন্য প্রস্তুত থাকে অল টাইম, তাই তো তাকে মেন্টাল বলা হয়েছে এই মুভির ভিতরে। ভাই একটা কথা কি, যে জম্বি মুভি হোক আর যে মুভি হোক, তোমরা যে নিজেরা দেখো সরাসরি মুভিটা, তা ওইটার এক্সপিরিয়েন্সের অনুভূতি আর এক্সপ্লেনের অনুভূতি সম্পূর্ণরূপে আলাদা। তো আমরা আজার এপিসোড বাদ দিয়ে মুভির কাহিনীতে ফেরত আসি। এরপরে টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে একটু ঝামেলা। পরবর্তী দৃশ্যে দেখানো হয় সেকেন্ড নায়িকা এবং লয়ারকে কোথাও একটা নিয়ে গিয়ে বেঁধে রাখা হচ্ছে, বাট এত কষ্টে কাজ করে ছেলেটা কিন্তু ঘুম দিতে আছে। কাম টু দ্য পয়েন্ট, ছেলেটাকে কিন্তু জম্বিতে কামড়েছিল।
তো দেখতে দেখতে মুভির সেকেন্ড নায়িকার সামনে ছেলেটা জম্বি হয়ে যায়, তাদেরকে কামড়াতে আসে। তারা যখন চিকরি করে বা ডাকাডাকি করে তখন নায়ক মানে আমাদের মূল হিরো চলে আসে, গুলি করতে আসে, কিন্তু ভিলেন মরতেছে না, ভিলেন মানে জম্বি। যাই হোক, তার মাথা ভিতরে কিন্তু একটা লোহার শিল্ড আছে, তাই জন্য গুলিটা রিপ্লেস হয়ে তাদের দিকে ফেরত আসতেছে। তাদের মাথায় একটা আইডিয়া আসছে যে এই ছেলেটাই কিন্তু গাড়িতে বসে তাদেরকে কিছু গ্রেনেড দিয়েছিল ওই ব্যাংক ডাকাতের সময়। তো ওই গ্রেনেডই তার মুখের ভিতরে রাখে দেয়, আর মুখের ভিতরে ব্লাস্ট হয়ে ওই জম্বিটা মারা যায়। এই ঘটনাগুলোর ভিতরে লয়ারের হাতে এসে পড়ে শটগান, আর সে সকলকে বলে তোমাদের সকলকে আমি এখন পুলিশে ধরিয়ে দেব। বাট এই মাতামোড়া এখন পর্যন্ত বুঝতেছে না চারদিকে জম্বি আর জম্বি তোর খাইয়ে ফেলাইবো। যাই হোক, তার চারদিকে কিন্তু জম্বি অলরেডি এসে গেছে এবং তাকে হামলা করে মানে তাকে কামড়ে চিড়ে ওখানেই খেয়ে ফেলে। আবার বেটা মরবে ভালো কথা, এর ভিতরে গুলি করে দেয়, এটা লাগে যে আমাদের নায়কের বেস্ট ফ্রেন্ডের গায়ে। তো নায়ক তো তাড়াতাড়ি আসে, তার কুলি তার বেস্ট ফ্রেন্ড ছটফট করতে করতে মারা। আমাদের নায়কের বন্ধু যখন তার সামনে মারা যায় সে বলে এখন আমাদের শোক পালন করার সময় নেই, আর ওই জায়গায় রিটায়ারমেন্ট হাউসে আমার দাদা প্লাস অনেক বৃদ্ধ লোক ফেসে আছে, তাদেরকে এখন উদ্ধার করতে হবে। তো সকলের হাতে একটা করে বন্দুক দিয়ে দেয়, বাট তাদের বন্দুকে তারা এখন রওনা দেয় কোনো ভারী অস্ত্রের সন্ধানে যেটা দিয়ে জম্বিদের সাথে লড়াই করা যাবে। তারা যখন গাড়িতে আসে তাকে গাড়ির চাবিই নেই, চাবিটা রয়েছে তাদের ওই জম্বিটার পকেটে, যে জম্বিটা ফার্স্টে তাদের কাছ থেকে চাবিটা নিছিল। তো তারা যায় ভিতরে যায় জম্বিটার লাশ খুঁজে তাদের পকেট থেকে ওই চাবিটা বের করে আনে। কিন্তু মুভির নায়ক যতক্ষণ টাইম লাগাইছে চাবি আনতে, তার অনেক আগেই মুভির নায়িকা তার দুইটা জোড়া দিয়ে গাড়ি টেস্টার দিয়ে ফেলাইলো। সে কিন্তু বুঝিয়ে দিয়েছে সে পারফেক্টলি একটা চোর। তারা এখন রওনা হয়েছে পলের যে কন্টিনিউ ছিল তার কাছে যাওয়ার উদ্দেশ্যে, কারণ তারা দেখছিল পল ওই জায়গা থেকে বন্দুক বের করছে। তো অবভিয়াসলি ওই জায়গায় বন্দুক থাকার কথা, কিন্তু ওই জায়গায় যাওয়ার পথে আমাদের সেকেন্ড নায়িকা বাসা পড়ে যায়। তার বাসা, তার বোন ছিল একা, তো তার বোনকে যখন দেখতে যায় তখন সে দেখে তার বোনও কিন্তু জম্বি হয়ে গেছে। তো তাদের কাছে রিকোয়েস্ট করে, মানে তাদের বন্ধুদের কাছে রিকোয়েস্ট পায় ও যেরকম আছে ওরকমই থাক, ওকে তোমরা মেরো না, ওকে তোমরা ছেড়ে দাও। তো ওরে ওরকম ছেড়ে দিয়ে মানে সকল জম্বিদেরকে ওইরকম ছেড়ে দিয়ে তারা কিন্তু চলে যায় পলের ওই কন্টেনারের ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, যেখানে অনেক ভারী অস্ত্র বা অনেক কিছু পাওয়া যাইতে পারে। কারণ তারা তো এখন মধ্যে 100% শিওর না হয়তো বা পাওয়া যাইতেও পারে বা কিছু একটা। আর তারা ডিসকাস করে যে এই পরে তারা কোন জায়গায় যাইবে, তারা ঠিক করে যে ওই জায়গায় বন্দুক নিয়ে তারপরে বৃদ্ধ মানে তার দাদার আছে তাদেরকেও উদ্ধার করতে যাবে। তো এই পরের দৃশ্যে দেখানো হয় তারা কন্টিনিউয়ের কাছে এসে গেছে। এরপরে যে যখন তারা কন্টিনিউটা খোলে তাদের মুখ খোলা তো খোলাই থেকে যায়। এই জায়গায় দেখে এটা অস্ত্রর ফ্যাক্টরি, জাস্ট এই জায়গায় অস্ত্র নয়, কয়েকটা জাস্ট অস্ত্রর ফ্যাক্টরি মনে হইতেছে যে এই জায়গায় অস্ত্র বানাইতেছে। পল কিন্তু আগে আর্মিতে ছিল, সে মনে হয় আর্মি থেকে এইসব রাইফেল টাইফেল এইসব কিছু চুরি করছে, তাই জন্য তাকে আর্মি থেকে বের করে দিতেছে। বাট তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না দেখে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না, এরকম কোনো একটা কিছু হবে। এরপরে তাদের সাথে থাকা রাইফেলগুলো নিয়ে তারা বেরিয়ে পড়ে ওই সকল বৃদ্ধদেরকে উদ্ধার করার জন্য। বড় একটা দোতলা বাস নিয়ে যায়, কারণ ওই জায়গায় লোক ছিল অনেক, তাদেরকে তো বাঁচাতে হবে। এরপরে মুভির নায়ক মুভির নায়িকাকে বলে তুমি এই বাসটা নিয়ে এই বিল্ডিং এর চারদিকে তুমি শুধু রাউন্ড দেবা, আমরা ওই জায়গায় যাব, কিচেনের ছাদ দিয়ে ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো যে আদৌ কেউ বেঁচে আছে কিনা, তারপরে আমরা আবার ফেরত আসবো। তো এই কিচেনের উপরে ঝাপটা খোলার পরেই দেখে যে তার দাদাকে, আর তার দাদা বলে কিরে নাতি তোরা কি বেঁচে আছো এখন পর্যন্ত, আয় আয় তোরা ভিতরে আয়, আগে বাইরে অনেক জম্বি আছে, এই বলে তাদেরকে ভিতরে নেয়। তো বিচে যাই দেখে যায় এই জায়গায় অনেকগুলো বৃদ্ধ আছে আর তাদেরকে বাঁচাতে হবে। তার নাতি তার দাদাকে দেখায় ব্যাগ খুলে যে দাদা দেখো তোমার জন্য কি সারপ্রাইজ নিয়ে আনছি। আর তারা দেখে তো এগুলো দেখে তো পুরো খুশি, কারণ এই সময় এত কিছু পাওয়া বা জাস্ট ভাগ্যের ব্যাপার। তো নায়ক তিনটে গ্রেনেড একসাথে বেঁধে তো বাইরে ফেলে দেয়, জাস্ট এই জায়গাটার একটা পার্ট ধ্বংস করে দেয়। মানে বিলাসটা ছিল জাস্ট নেক্সট লেভেল। গাইস তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই মুভি এক্সপ্লেন বাদ দিয়ে তোমরা যদি সরাসরি মুভিটা দেখো আলাদা একটা ফিল পাবা। এই জায়গায় যে অ্যাকশন ফাইট প্লাস যে ফায়ার গ্রাফিক্স জাস্ট নেক্সট লেভেল ভাই, বললে বুঝতে পারবো না। জাস্ট ছবিটা দেখার সময় আমি জাস্ট চেয়ে রয়েছি এরকম গ্রাফিক্স কিভাবে করছে। আর ভাই ক্যারেক্টারটা দেখানো হয়েছে বৃদ্ধ আর জম্বি, মানে বুড়ো আর জম্বি প্রায় সেম, তারাও হারতে পারে না জম্বিও হারতে পারে না, এরকম একটা কিছু ফুটে তোলা হয়েছে। বাট লাস্ট সিচুয়েশনে বৃদ্ধরা মানে বুড়োরা যে খেলাটা দেখায় ভাই, যে খেলাটা দেখায় জাস্ট নেক্সট লেভেল ছিল। আমি রেকমেন্ড করবো অলওয়েজ যে তোমরা এই মুভিটা দেখো, পুরো মুভিটা দেখো। মুভিটার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন দিয়ে দেবো, আর উপরে কিন্তু লেখা আছে, তোমরা অবশ্যই ক্রোমে সার্চ দিয়ে দেখতে পারো। তো এরপর দেখানো হয় বাসের ভিতরে তারা সকলেই ডিসকাস করতে আছে যে তারা ব্যাংকের ভিতর থেকে ডাকাতি, আমাদের মুভির নায়কের দাদা রিটায়ারমেন্ট হাউসটা বাঁচানোর জন্য। তো দাদা বলে যে কত টাকার ডাকাতি করছস, সকলে বলে যে 2 মিলিয়ন পাউন্ড।
দাদা তো বলে যে সাবাস বেটা, তুই তো জিনিয়াস জিনিয়াস, জাস্ট একটা নেক্সট লেভেলে একটা কাজ করছো। বাট এরকম যেন আর পরবর্তীতে আর না হয়, আমরা সকলেই দোয়া করি যেন তোমরা অনেক বড় হও এবং ভালো ভালো কাজ করো। বাট এইরকম ডাকাতি আর তোমরা কোনোদিন করবে না। এই কথা বলতে বলতে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যায়, আর গাড়ির ইঞ্জিন থেকে অনেক ধোঁয়া বেরোতে থাকে। এই সব জিনিস দেখে তো সকলে অনেক টেনশনে পড়ে যায়। সকলে এখন চিন্তা করে এখন তো বাইরে নামতে হবে। এই বৃদ্ধ মহিলাটা বলে যে সামনেই নদী, ওই জায়গায় বোট থাকতে পারে, আর জম্বিরা নাকি পানি থেকে ভয় পায়। তো সকলে চলো ওই জায়গায় যাই দেখি। তো সকলে বাস থেকে নামে পাবজি বা ফ্রি ফায়ার মতো গুলি করে সকল মানে এনিমি বলতে পারো বা জম্বি বল যাই আছে বলো, সকলকে হেডশট দিয়ে মারি ফেলায়। তো তারা যখন আসে নদী পাড়ে দেখে একটা বোট আছে, আর সকলেই তাড়াতাড়ি বোটে এসে যায়। আর ভাগ্যক্রমে তাদের বোটে কিন্তু চাবি ছিল। ভাই এরকম কোন বোটে চাবি থেকে যায় আমার জানার বিষয় ছিল। যাই হোক, এটা কিন্তু একটা কমেডিয়ান মুভি ছিল। তো আস্তে আস্তে সকলেই কিন্তু বোটে উঠে যায়। বোট যখন চলা শুরু করে তখন দেখে যে তাদের বোটের যে এইটা আছে, নোঙরটা আছে বা শিকলটা আছে, ওই শিকলটাই খোলা হয় না। হায় রে কপাল। তো যাই হোক, দাদা বলে নাতিকে যে তোমাকে ওই বৃদ্ধ লোকদেরকে বাঁচাতে হবে, তোমাকে আমার চিন্তা করলে হবে না, তুমি এখান থেকে চলে যাও। এই কথাটা বলে লাফ দিয়ে বোট থেকে বাইরে নেমে গেছে, পুরোই নায়ক স্টাইল শাকিব খান। যাই হোক, এরপর ফ্রি ফায়ার স্টাইলে সকল এনিমিকে মানে সকল জম্বিকে হেডশট দিয়ে মারিয়ে ফেলায়। আর এই যে চেইনটা আছে, এই চেইনটা খুলতে আছে। যাই হোক, এই যে কি হইতেছে, কোন থিওরির উপরে ভিডিওটা মানে ছবিটা বানাইতেছে, মুভিটা বানাইছে আমি জানি না, বাট মুভিটা কিন্তু কমেডিয়ান একটা মুভি ছিল। দেখো গাইস, চারদিক থেকে জম্বিটা তাকে ধরে ফেলেছে। এরপরে তার নাতি লাফাই বলে, এই সালা তোরা জম্বি আমার দাদাকে ধরিস না, পারলে আমার সাথে লড়ে দেখা। এরপরে তার সেকেন্ড নাতি আসে যে পারলে আমার সাথে লড়ে দেখা। এরপর নায়িকা আসবে না এমন কোনো কথা, যেখানে নায়িকা আছে সেখানে কিসের ভয়, তো আসো আমার সাথে লড়ো। এর মধ্যেই তারা সামনের দিকে চেয়ে দেখে যে সকল জম্বি একদিক থেকে আরেক দিকে ছিটকে পড়তে আছে। এটা কিভাবে হলো, মানে দাদা কিন্তু এখনো বেঁচে আছে, কোনো একটা আসর খায় নাই, কোনো একটা কামড় খায় নাই, জাস্ট ইমেজিং। আচ্ছা যাই হোক, এটা মুভি, আমরা রিয়েল লাইফে না আসি। তো এই জায়গায় দাদা একাই সকল জম্বিদেরকে মেরে তাড়াতাড়ি বোটে এসে পড়ে। তো আর যে তার নাতিরা আছে তারাও কিন্তু ফ্রি ফায়ারের ক্যারেক্টার ঢুকিয়ে গেছে সবাই। ভাই কি বলবো আর বলবো, জাস্ট এই এখন আর কিছু বলার নাই, মুভি প্রায় শেষের দিকে। তো দাদা বলে যে দেখছো, আমাকে বৃদ্ধ বলো, আমাকে বুড়ো বলো, কি কত বড় একটা লাভ মারছে, এরকম লাভ তোরা মারতে পারো। এই কথাগুলো বলতে আছে আর সকল জম্বিদেরকে মারিয়ে ফেলাইতেছে। আর এই কথাটা বলতে বলতেই মুভিটা শেষ। গাইস, মুভিটা আমার ভালো লাগছে অনেক। আর তোমরা এরকম নতুন নতুন মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। আর কমেন্টে অবশ্যই জানাবে যে মুভিটা কেমন লাগছে আর মুভির থিওরিটা কেমন। সো টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ। দোয়া করো যেন সামনে আর ভালো ভালো মুভি তোমাদের জন্য নিয়ে আসতে পারি।